আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আবারও আরব ইসরায়েল যুদ্ধের শঙ্কা। সিরিয়ার পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ইসরায়েল। এদিকে কঠিন পরীক্ষায় সিরিয়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচির বিশ্লেষণ। সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সমর্থন আরব দেশগুলোর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আবারও আরব ইসরায়েল যুদ্ধের শঙ্কা। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটি ঘিরে নতুন এক খেলায় মেতে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল সপ্তাহে সিরিয়া অংশের গোলান মালভূমির রাফার জন দখল করে নেয় ইসরায়েল। এখন এ নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা দিয়েছে নেতানিয়াহু। এভাবে সুযোগের সদ ব্যবহার করায় নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে আরব বিশ্বের নেতারা। গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি বাড়াতে ইসরায়েলি সরকার 40 বিলিয়ন ইসরায়েলি শেকেল অনুমোদন করেছে। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী অফিস। নিজেদের উত্তর সীমান্ত সুরক্ষিত রাখতে গোলান মালভূমিতে ইসরায়েলি জনসংখ্যা বাড়াতে চান নেতানিয়াহু। আগে থেকেই কৌশলগত গুরুত্বপূর্ণ গোলান মালভূমির উপর নজর ছিল ইসরায়েলের। 1967 সালে 6 দিনব্যাপী আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির অধিকাংশই নিজের দখল করে নিয়েছিল তেল আবিব। বিপরীতে 1981 সাল দখল করা এই অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হয়। এবার বাশার আসাদের পতনে পর আবারও সুযোগ বুঝে সীমানা বাড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলি সরকার বলছে, গোলান মালভূমিকে শক্তিশালী করলে ইসরায়েলও শক্তিশালী হবে। ইসরায়েলের এমন পদক্ষেপ ক্ষুব্ধ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে দেশগুলোর সরকার। সৌদি আরব বলছে, সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরানোর চেষ্টাকে নস্যাৎ করে দিচ্ছে ইসরায়েল। সিরিয়া থেকে ইসরায়েল দখল করা গোলান মালভূমি নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে রিয়াদ। কাতারের সরকার বলছে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে ইসরায়েল। সিরিয়ার সীমানায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে বলে জানিয়েছে দেশটি। দোহা ইসরায়েলের নতুন এই পরিকল্পনাকে ঝোপ বুঝে কোপ মারা বলেও বর্ণনা করেছে। ইসরায়েলি কর্মকাণ্ডের কড়া আলোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। তারা বলছে, এতে করে এই অঞ্চল আরও উত্তেজনা বাড়বে। প্রতিবেশী দেশের এমন দুর্দিনে এগিয়ে এসেছে ইরাকও। দেশটি ইসরায়েলের সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে। বাগদাদের ভাষায় গোলান মালভূমি সিরিয়ার অংশ, এটা তারা জোরালোভাবে বিশ্বাস করে। তাই এই অঞ্চলের অবস্থা পরিবর্তনের যে কোনো চেষ্টা বাতিল হিসেবে গণ্য হবে। আরব দেশগুলোর এমন শঙ্কাকে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধের ঝনকানি শোনা যাচ্ছে। সিরিয়ার পুরো প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে লেবানন ভিত্তিক সংবাদ সংস্থা আল মায়াদিন। গণমাধ্যমটির দাবি, দখলদার বাহিনী সিরিয়ার কেবল কৌশলগত অস্ত্রগার নয়, মাঝারি পাল্লার অস্ত্রগারকেও লক্ষ্যবস্তু করছে। সিরিয়ার দখলদারিত্ব সংবাদদাতার বরাত দিয়ে আল মায়াদিন জানিয়েছে, সিরিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ ক্রমেই কঠিন হয়ে পড়েছে, কারণ দেশটিতে ক্রমাগত অস্ত্রের ব্যাপক উপস্থিতি রয়েছে। সেই সঙ্গে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সিরিয়ার স্কুল বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করেছে এবং ধীরে ধীরে দেশটির মানুষ স্বাভাবিক জীবনে ফিরছে। এদিকে শনিবার আলেপ্পোর দক্ষিণ অঞ্চলে আল সাফিয়া এলাকায় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এবং প্রতিরক্ষা কারখানাগুলোতে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। রাতভর হামলায় দামেস্কের উপকণ্ঠে আল সুরাইবার একটি সিরিয়া রাডার ব্যাটারিতেও লক্ষ্যবস্তু করা হয়। সিরিয়ার রাজধানী দামেস্ক, আল সোয়াইয়া এবং দাস অঞ্চলের মেসফ এলাকায় বৈজ্ঞানিক গবেষণা অস্ত্রগুলোকেও ইসরায়েলি বিমান হামলার শিকার হতে হয়। আল মায়াদিনের সিরিয়ার সংবাদদাতা জানিয়েছে, এই অবস্থায় দেশটির সামরিক প্রশাসন এখন সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনের উপর জোর দিচ্ছে। একই সঙ্গে প্রতিবেদনে এও উল্লেখ করা হয়েছে যে আলেপ্পো এবং রাজধানী দামেস্ক সহ অন্য শহরগুলোতে কোনো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেনি। কঠিন পরীক্ষায় সিরিয়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচির বিশ্লেষণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস কারাকচি লেবাননের সংবাদপত্র আল আখবারে লেখা এক নিবন্ধে সিরিয়া পরিস্থিতি এবং এই দেশটিকে বাঁচানোর উপায় বিশ্লেষণ করেছেন। সিরিয়া ও ফিলিস্তিনি পরিস্থিতি বিবেচনায় পশ্চিম এশিয়া অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে মুসলিম বিশ্ব ভীষণভাবে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। এই ভূখণ্ডে বসবাসকারী জনগণ বহু শতাব্দী ধরে মুসলিম বিশ্বের রাজনৈতিক ভাগ্য নির্ধারণে পরিহার্য ভূমিকা পালন করে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ইহুদি খ্রিস্টান সংকটের ফলে বিগত কয়েক দশক ধরে মুসলিম বিশ্ব তাদের সার্বভৌমত্ব অধিকারের ব্যাপারে সচেতনতার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। একজন কূটনীতিক হিসেবে তার দায়িত্ব পালনের বছরগুলিতে ফিলিস্তিনি সংকট সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।
আলোচনার টেবিলে আমি সবসময় ইউরোপীয় সহকর্মীদের যুক্তির মুখোমুখি হয়েছে। তাদের ভাষ্য হল জার্মান জনগণ ইহুদিদের বিরুদ্ধে নাৎসি শাসনের নৃশংসতার জন্য নিজেদেরকে অসম্মানিত এবং দায়ী বলে মনে করে। তাদের এই বক্তব্যটি যথাযথ কিনা? ইউরোপের ইতিহাসের সেই অন্ধকার যুগের শাসকের নৃশংস আচরণ তৎকালীন ইউরোপীয় মহাদেশের মানুষের দেহ মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। বিশ্বের অন্যান্য দেশের শরীরেও বহু ক্ষত সৃষ্টি হয়েছিল। আমার দেশ ইরান এবং আমার দেশের জনগণ নিরপেক্ষ থাকা সত্ত্বেও সেই বিশ্বযুদ্ধের কারণে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছিল। কূটনীতিক আলোচনায় যখন প্রতিপক্ষ তাদের লজ্জার কথা বলেছিল এবং এ বিষয়ে তাদের দায় স্বীকার করেছিল, তখন আমার মনে একটি প্রশ্নের উদ্বেগ ঘটেছিল যে প্রশ্নের সাথে আমাদের বর্তমান পরিস্থিতির সরাসরি সম্পর্ক রয়েছে। সেটি হলো ইসরায়েলি ন্যাক্কারজনক অপরাধের জন্য কে দায়ী, যে অবৈধ দখলদার ফিলিস্তিনিদের ভূমিকা দখল করে আসছে এবং সর্বদা আন্তর্জাতিক নীতিনীতি যথারীতি লঙ্ঘন করে যাচ্ছে। দখলদার ইসরায়েলের প্রতিবেশীদের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বকে আক্রমণ করে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে জনগণের জন্য অনেক বিধিনিষেধ সৃষ্টি করেছে, এমনকি মানবিক ত্রাণ সাহায্য পাঠানোর পথেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে বেসামরিক নাগরিকদের উপর নৃশংসভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এই অপরাধের সাম্প্রতিক উদাহরণ হিসেবে গত 14 অক্টোবর 2024 শোকবাহে আল আকসা হাসপাতালের হোমস্টের কথা উল্লেখ করা যায়। গাজায় শরণার্থী শিবিরে চালানো এই গণহত্যাকে নাৎসি গণহত্যার আধুনিক সংস্করণ হিসেবে চিহ্নিত করা যায়, যাদের নির্লজ্জ বর্বরতার উদাহরণের জন্য এতটুকু উল্লেখ যথেষ্ট। সাম্প্রতিক পরিস্থিতি এবং ইসরায়েলের বর্বর অপরাধের সম্প্রসারণ এবং সিরিয়ায় তার বিস্তারের ঘটনা আমার আগের প্রশ্নের সঙ্গে নতুন একটি প্রশ্ন যোগ করেছে। প্রশ্নটি হলো, এমন একটি যুদ্ধবিধ্বস্ত দেশ যে দেশটির অভ্যন্তরে এমনিতেই কঠিন পরিস্থিতি বিরাজ করছে, একটি সরকার পতনের পর আরেকটি সরকার জন্ম হতে যাচ্ছে, সে দেশের ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের জন্য কে দায়ী? দুঃখ প্রকাশ করা এবং উদ্বেগ জানানো সবথেকে সহজ শব্দ এবং কখনো কখনো সবথেকে অর্থহীন শব্দ। যারা পশ্চিম এশিয়ার জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দায়ী, তাদের দেশের অর্থহীন শব্দ ব্যবহৃত হয়। সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সমর্থন আরব দেশগুলোর। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে সে দেশে দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধের অবসান ঘটেছে। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। দেশটির সামনে রয়েছে নানা অনিশ্চয়তা, বিভিন্ন গোষ্ঠী গ্রুপ এবং আন্তর্জাতিক স্বার্থ গোষ্ঠীর চাপে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এমন অবস্থায় শান্তিপূর্ণভাবে দামেস্কের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে এক বৈঠক করেছে আরব দেশগুলো। বৈঠকে সিরিয়ার গুরুত্বপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার সমর্থন দেওয়ার বিষয়ে একমত হয়েছে আরব লীগের দেশগুলো। বন্দরনগরী আখাবায় অনুষ্ঠিত বৈঠক শেষে শনিবার এই ঘোষণা দিয়েছে তারা। যৌথ ঘোষণায় বলা হয়, সিরিয়ায় নতুন সরকারকে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে এবং সব রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতিনিধিত্ব থাকতে হবে। যৌথ ঘোষণায় সিরিয়া বিদ্রোহীদের সতর্ক করে দিয়ে বলা হয়, নাগরিকরা যেন জাতিগত, গোষ্ঠীগত, ধর্মীয় বৈষম্যের শিকার না হন। একই সঙ্গে দামেস্কের সব নাগরিকদের জন্য ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠার আহ্বান জানায় আরব লীগ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2244 রেজলিউশনের মূল্যনীতি অনুযায়ী জাতিসংঘ আরব লীগের সমর্থন নিয়ে সিরিয়ার রাজনৈতিক প্রতিক্রিয়ায় এগিয়ে নেওয়া উচিত। সিরিয়ার সংকট আলোচনার মাধ্যমে সমাধানে ঘোষিত পথ নকশার ভিত্তিতে 2015 সালে এই রেজলিউশন গৃহীত হয়েছিল। বৈঠকের ফাঁকে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত গেইট পিলার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে আলাপ করেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাহান ফিদানের সঙ্গেও। ধারণা করা হচ্ছে সিরিয়ার পরিস্থিতিতে তুরস্ক সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।